প্রায় এক বছর ডান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমে সমন্বয়ক হিসেবে আসা, এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কমিটিগুলো দেওয়া হয় সেই কমিটিতে চট্টগ্রাম মহানগরের মুখপাত্র হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। আমি আসলে সবসময় নিজের জায়গা থেকে চেষ্টা করেছিলাম, সর্বদা চেষ্টা করেছিলাম নিজের যে দায়িত্বগুলো পালন করার। আপনারা দেখেছেন যে আমাকে নিয়ে আসলে অনেক ধরনের রিউমার, অনেক ব্যক্তিগত অ্যাটাক, আরও অনেক কিছু হয়েছে, তবে আমাকে কোনো কিছুই দমাতে পারেনি। তবে আজকের দিনে এসে আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি, সেটি হচ্ছে হয়তো বা আপনারা আজকের পর থেকে আমি ফাতেমা খানম লিজাকে হয়তো বা এই সেক্টর আর কখনোই দেখবেন না। এর কিছু কারণ আছে, সেই কারণগুলোর আগে আমি আসলে আজকে কিছু কথা বলতে চাই যে চট্টগ্রামের রাজনীতির আজকে এই অবস্থা কেন, চট্টগ্রামের বিপ্লবীদের আজকে এই অবস্থা কেন, চট্টগ্রামে আজকে এতটা হযবরল চলছে কেন, চট্টগ্রামে আজকের দিনে এসে কেন একে অপরের পিছিয়ে পড়ে আছে। চট্টগ্রামের আজকে এই সব কিছুর পিছনে আমাদেরই কিছু ভাই ব্রাদার দায়ী, আমাদেরই কিছু সংখ্যক হাতে গোনা কিছু ভাই ব্রাদার যারা এই সব কিছুর জন্য দায়ী, যারা একটা সময় এই ছোট ভাই ব্রাদারদেরকে দিয়ে, জুনিয়রদেরকে দিয়ে একে অপরের প্রতি উস্কাইত। আজকের দিনে এসে তার ফল সবার ভোগ করা লাগতেছে। মাঝখান দিয়ে আমরা যারা মেয়েরা আছি, আমরা মেয়েরা মাঝখান দিয়ে বলিদান হচ্ছি। মাঝখানে ছাত্রলীগ বা আমাদের যে নব্য ফ্যাসিজমে যে সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করছে। বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে চিটগংয়ের এমন কোনো মেয়ে নাই যাকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট করা হচ্ছে না। হ্যাঁ, রিসেন্টলি কয়েকটি ইস্যু এসেছে, একটি ইস্যু যে চাঁদাবাজির যে একটা এলিগেশন এসেছে। আমার কথা হচ্ছে, যদি চাঁদাবাজি করে থাকে তার যথাযথ প্রমাণ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তাই বলে সেই মেয়েটাকে নিয়ে যখন ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে যখন তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়, এইসব একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে আমি এগুলো কখনোই আমরা টলারেট করতে পারি না। বা আমাদের মানুষ যখন এইসব উস্কায়, আমাদের মানুষ যখন এই বিষয়গুলো উস্কায়া দেয়, আসলে এই বিষয়গুলো সহ্য করার মতো না, বা এই বিষয়গুলো খুবই দৃষ্টিকটু। যাকে তবে আচ্ছা, একটা কথা শেয়ার করি যে আমরা আসলে কোন জায়গায় থেকে আজকে আমি আসলে কোন জায়গায় থেকে আজকে এখানে আসার সাহস দেখাইছি। আমার নিজের বাড়ি, আমার জেলা বান্দরবান, আমার নিজের বাড়ি থেকে পড়াশোনা করতে পারিনি। আমি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে শহরে শহরে পড়াশোনার জন্য আমার মা বাবা, আমার পরিবার আমাদেরকে একটি স্বপ্ন দেখে, আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে যে না, আমাদেরকে মানুষের মতো মানুষ করবে। সব কিছু দেখা তারা আমাদেরকে নিয়ে শহরে আসছে, পড়াশোনা করাবে, হয়তো বা বিসিএস দিব, বা আমাদের যে স্বপ্ন সেদিকে যাবো, চাকরি বাকরি করব, এই ধরনের একটা ড্রিম দেখাই, এই স্বপ্ন দেখাই কিন্তু আমরা এই শহরে আসছিলাম। কিন্তু এই যখন জুলাই গণ অভ্যুত্থান ঘটে, যখন জুলাই আন্দোলন হয়, জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটে, তখন কিন্তু আমরা কেউই কিন্তু বাসায় বসে থাকতে পারি না। আমি সেই 10 জুলাই থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে সেই জুলাইয়ের একদম শেষ দিন অবধি 5 আগস্ট অবধি যেভাবে সক্রিয় ছিলাম, চিটগংয়ে এমন কোনো টর্চার নাই যে আমার উপর হয় নাই। সে আন্দোলনে পুলিশের হাতে মাইর খাওয়া, অ্যারেস্ট হওয়া, ছাত্রলীগের হ্যারাসমেন্ট, কিডন্যাপের মুখোমুখি, ফ্যামিলি থেকে দূরে সরে থাকা, বাবা বাসায় থাকতে পারতো না, এমন কিছু টর্চার নাই যে আমি হই নাই। তবে আজকে এসে যে এই বিষয়গুলো আপনাদের সামনে কেন তুলে ধরছি, কারণ আজকে যেহেতু আমি আজকে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে না, আমাকে এই জায়গা থেকে সরতে হবে, আমাকে এই জায়গায় আমি থাকতে পারবো না, তাইলে অ্যাটলিস্ট আমার মা বাবা হয়তো আর বাঁচবে না। দেখেন, আমরা মেয়েরা যখন রাজনীতিতে আসি, আমরা মেয়েরা যখন পলিটিক্সে আসি, তখন আমাদের মা বাবা, আমরা মেয়েরা আমাদের একটা পরিবার সামলায় আমাদের আসতে হয়। যারা ম্যারিড ওদের বিষয়টা বাদই দিলাম, বাট আমরা যারা, আমাদের মাকে বুঝাইতে হয়, বাবাকে বুঝাইতে হয়, আমাদের 14 গোষ্ঠীকে বুঝাইয়া পরে আমাদের এই রাজনীতির মাঠে আমাদের আসতে হয়। এই রাজনীতির মাঠে আসার পরে আমরা আজকের দিনে এসে বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখ সারির নারীরা সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে ছাত্রলীগের দ্বারা। কিন্তু
আজকে যখন দেখছি যে না, চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, তারাই আমাদের নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি স্টাবলিশ করতেছে, তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে, আসলে এগুলো নেওয়া যায় না।